সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিপি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। একসময় মনে করা হতো হাঁটু ব্যথা শুধু বয়স বাড়লেই হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে তরুণরাও এই সমস্যায় ভুগছেন। সিঁড়ি ভাঙতে কষ্ট, একটু হাঁটলেই ব্যথা, এসব অভিযোগ এখন অনেকের কাছ থেকেই পাওয়া যায়। কেন বাড়ছে হাঁটু ব্যথা? এর আধুনিক চিকিৎসা পদ্ধতি কি, আর কিভাবে আমরা হাঁটু সুস্থ রাখতে পারি সে বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট, বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। স্যার, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই হাঁটু ব্যথা কিন্তু একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো শুরুতেই জানতে চাইব যে ঠিক কি কি কারণে মানুষের হাঁটু ব্যথা হয়? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আসলে আপনি যথার্থই বলেছেন যে একসময় মানুষ মনে করতো যে এটা বয়স্কদের রোগ, কিন্তু এখন আসলে আমরা সব বয়সী পেশেন্টই পাচ্ছি। আমরা অনেক শিশু বা চাইল্ড পেশেন্ট পাই যাদের হাঁটু ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। সেক্ষেত্রে অনেকের দেখা যায় যে আমরা বলি জুভেনাইল আর্থ্রাইটিস নামে একটা ডিজিজ আছে, সেটা অনেক শিশুরা এটাতে আক্রান্ত হন। এছাড়া রিউমেটিক ফিভার নামে একটা ডিজিজ আছে, যেটা থেকে অনেকের বিভিন্ন জয়েন্ট ব্যথা হয়, তার মধ্যে হাঁটু ব্যথা একটা অন্যতম। এছাড়া শিশুরা খেলাধুলা করতে যে পড়ে যায়, লিগামেন্ট ইনজুরি হয়, স্পোর্টস ইনজুরি হয়, অনেক সময় কিছু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টেও তারা শিকার হন। সেই ধরনের সমস্যা নিয়ে অনেকে আসে। আমরা যদি একটু ইয়াংদের কথা চিন্তা করি, দেখা যায় যে স্পোর্টস ইনজুরি রিলেটেড পেশেন্ট আমরা অনেক পেয়ে থাকি, যারা ফুটবল, ক্রিকেট বা হকি এই জাতীয় খেলা সাথে সম্পৃক্ত, তারা আমাদের কাছে আসে। বিশেষ করে যারা অনেক সময় সিডেন্টারি খেলোয়াড়, আমরা বলি এমনিতে পড়াশোনা করে হয়তো তারা অকেশনালি খেলাধুলা করে এবং ফুটবল খেলতে যে কিক করতে যে হঠাৎ পায়ে ব্যথা পায়, এরকম পেশেন্ট আমরা প্রায় পাই। এছাড়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে অনেকের হয়তো ফ্র্যাকচার হয়ে গেল, লিগামেন্ট ইনজুরি হলো, এই ধরনের পেশেন্ট খুব কমন। আর যেটা বয়স্কদের কথা আমরা বলি, যেটা বয়সের সাথে সাথে আমাদের চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে, ঠিক তেমনই জয়েন্টের ভিতরে যে স্ট্রাকচারটা থাকে সেটার একটু ক্ষয় হয়, ইরোশন বলি আমরা। এছাড়া দুই হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি মেডিকেল ভাষায়, সেটা কমে যেয়ে থাকে এবং কমে গেলে এই দুই হাড়ের মধ্যে ঘর্ষণ হয় এবং যেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি, যেটা বয়সজনিত কারণে এটা খুব কমন। এছাড়া অনেকে দেখা যায় যে বেকার সিস্ট নামে আমরা একটা ডিজিজ বলি, হাঁটুর পিছনের অংশে একটু ছোটো থলির মতো হয়, যেটা অনেক কষ্ট দেয় এবং সেটার কারণে অনেকে বেন্ড করা, নিচে বসা, নামাজের মতো বসা বা টয়লেটে বসতে অসুবিধা হয়। এ ধরনের সমস্যা নিয়ে আসলে অনেকগুলি কারণেই এই হাঁটু ব্যথা হয়ে থাকে। স্যার, আপনি অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে বলছিলেন। আমরা যেমনটা জানি যে বয়স বাড়ার সাথে সাথে এটি হয়ে থাকে, হাঁটু ব্যথা বেড়ে থাকে। তো স্যার, এই অস্টিও আর্থ্রাইটিস বিষয়টা যদি বিস্তারিতভাবে আমাদের দর্শকদের জন্য সহজভাবে বুঝিয়ে বলতেন। জি ধন্যবাদ। অস্টিও আর্থ্রাইটিসটা হলো, এটা বাংলায় যদি বলা হয় বড় হাড়ের বাত রোগ বলা হয়, যেটা বয়সের সাথে সাথে আমাদের সবারই হয়। যেমন আমরা একটা সার্টেন এজের পরে দেখবেন আমাদের চুল পেকে যাচ্ছে, ঠিক তেমনই হাড়ের ক্ষয় হতে থাকে। তো সেই ক্ষয়টা সব জায়গায়ই হয়, কিন্তু ওয়েট বেয়ারিং জয়েন্ট যেগুলো আমরা বলি, যেমন যেটা আমাদের শরীরে ওজন বহন করে, তার মধ্যে হাঁটু একটা অন্যতম ওজন বহনকারী জয়েন্ট, হিপ জয়েন্ট যেটাকে আমরা নিতম্বের যে জয়েন্টটা বলি, এবং পায়ের যে অ্যাঙ্কেল জয়েন্ট, এই তিনটা জয়েন্ট মূলত আমাদের হাঁটাচলা, নিচে বসা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, প্রত্যেকটা কাজে আমাদের এটার উপর একটা প্রেশার পড়ে। তো অস্টিওআর্থ্রাইটিস নিটা খুব কমন, কারণ এখানে আমাদের লোডের যে শরীরের ওজনের 60% বা 60% ওজন আমরা হাঁটুর উপরে ক্যারি করি। এই কারণে এখানে আমাদের ঘর্ষণটা বেশি হয়। আর বিশেষ করে যারা ওবেস পিপল, যারা একটু ওবেসিটি আছে, ওজন বেশি আছে, তাদের এই সমস্যাটা আরও বেশি দেখা যায়। তো এটা আসলে ডিজেনারেটিভ কারণ, বয়সের সাথে সাথে সবারই হয়, কারো একটু কম, কারো একটু বেশি। তবে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে বা যাদের হাঁটাচলা বেশি, যারা সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করে বা যাদের সিডেন্টারি লাইফ লিড করে, বেশি অ্যাক্টিভিটিস নেই, তারা সাধারণত এই সমস্যাটা বেশি ভুগে থাকেন। স্যার, আমরা জানছিলাম যে অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে। স্যার, খেলাধুলা বা অনেক সময় দুর্ঘটনার কারণে কিন্তু দেখা যায় যে হাঁটুতে ইনজুরি হয়ে যায় বা লিগামেন্ট বা মেনিসকাসে আঘাত লাগে। এই আঘাতগুলো আসলে কতটা গুরুতর হতে পারে? এই আঘাতগুলো খুবই সিভিয়ার হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, যেটা আমরা বলছিলাম যে লিগামেন্টগুলো আসলে আমাদের
জয়েন্টটাকে স্টেবিলিটি দেয়। যেমন মনে করেন একটা দুই হাড় তো এমনিতে থাকে না, দুই হাড়কে শক্তভাবে ধরে রাখার জন্য কিছু রশির মতো জিনিস থাকে, যেটা আমাদের জয়েন্টের চারিদিকেই থাকে, যেটা ভিতরের দিকে, বাইরের দিকে এবং মাঝখানে এরকম ক্রস করেও থাকে। যে লিগামেন্টগুলো আমাদের হাড় জয়েন্টটাকে শক্ত করে ধরে রাখে, আমাদের মুভমেন্ট করতে সাহায্য করে, আমরা সব কাজ এটার মাধ্যমে করতে পারি। কিন্তু খেলাধুলা করতে গেলে বিশেষ করে দেখা যায় যে ফুটবল বা ক্রিকেট বা হকি, যেগুলোতে আমাদের মুভমেন্ট থাকে, রান দৌড়াতে হয়, অনেক সময় পাটা টুইস্টিং হয়, পড়ে যায়, বা ফুটবলে কিক করতে যে ব্যথা পায়, বা অনেক সময় ক্রস করতে যে ব্যথা পায়, সেক্ষেত্রে এই লিগামেন্ট ইনজুরিটা খুব কমন। বিশেষ করে এন্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এটা আমাদের সামনের অংশে থাকে, এবং পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যেটা আমাদের পিছনের অংশে থাকে, এই দুইটাই বেশি ক্ষতিগ্রস্ত হতে দেখি। আর যেটা মিনিসকাস কথা বললেন, মিনিসকাসটা হলো শক অ্যাবজর্ভারের মতো কাজ করে, আমাদের দুই জয়েন্টের মাঝখানে এটা থাকে, এবং এটা যখন আমরা জাম্পিং করি, জার্কিং হয়, ঝাঁকি লাগে, যাতে হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে, এবং আমাদের বেন্ডিং যে অ্যাক্টিভিটিজ, আমরা নিচে বসা বা বেন্ড করা, এই ক্ষেত্রে ওটা সহযোগিতা করে। তো এই দুইটা জিনিস আসলে এই খেলাধুলার সাথে খুব রিলেটেড, এবং এটা প্রায়ই আমরা এই ধরনের রোগী পাই। কিন্তু যদি খুব সিভিয়ার ইনজুরি হয়, অনেক সময় সার্জিক্যাল অপশনে যেতে হয়। যদি মাইল্ড টু মডারেট হয়, সেক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। কনজারভেটিভের মধ্যে যেমন হয়তো ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, রেস্ট। তো এই জন্য সিভিয়ারিটি যদি হয়, সেক্ষেত্রে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যার, হাঁটু ব্যথা যেহেতু আমাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করছে, তো সেই ক্ষেত্রে এর লক্ষণগুলো জানা তো জরুরি। তো স্যার, যদি বলতেন যে ঠিক কোন কোন লক্ষণগুলো দেখা দিলে একজন মানুষকে দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ আসলে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। হাঁটু আসলে যেটা আমরা এতক্ষণই আলোচনা করলাম, এটা খুব গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট। প্রত্যেকটা জয়েন্টই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটা আমাদের সবচেয়ে শরীরে ওজন বহন করে। সো কয়েকটা লক্ষণ আমরা দেখলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যেমন আমরা বলি যে অনেকে হাঁটুতে ব্যথা কখন অনুভব করে, যেমন হয়তো নর্মালি বসে আছেন, ব্যথা নেই, বাট বসা থেকে নামতে যাচ্ছেন, উনি ব্যথা অনুভব করছেন। হাঁটাহাঁটি করার সময় সমান জায়গায় হাঁটলে হয়তো অতটা ব্যথা নেই, কিন্তু যখন উনি আনইভেন জায়গায়, মানে উঁচু নিচুতে হাঁটছে, বা যেমন সিঁড়িতে ওঠানামা করছে, বা বেন্ড করে নিচে বসতে যাচ্ছে, নামাজের মতো বসতে যাচ্ছে, বা টয়লেটে লো কমোডে বসতে যাচ্ছে, তো ব্যথা অনুভব করছে, এই ধরনের সমস্যা যদি ফেস করে, এবং সেটা যদি 7 দিনের বেশি সময় ধরে হয়ে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। এছাড়া যদি কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি থাকে, যেমন হঠাৎ করে ব্যথা পেলো, টুইস্টিং হলো, কিংবা যেমন খেলাধুলা করতে যে স্পোর্টস ইনজুরি হলো, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বা উপর থেকে পড়ে যে আমরা ব্যথা পাই, বা পিছলা খেয়ে পড়ে গেলে ব্যথা পেলাম, সেক্ষেত্রে সিভিয়ারিটি অনুযায়ী যদি ব্যথাটা খুব তীব্র হয়, সাথে জায়গাটা ফুলে যায়, এবং ব্যথার কারণে পা দিয়ে হাঁটা চলা কষ্ট হয়, তখন অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। স্যার, আমরা লক্ষণগুলো সম্পর্কে জানছিলাম। স্যার, চিকিৎসা বিজ্ঞানে তো এখন অনেক নতুন পদ্ধতি এসেছে। তো এই হাঁটু ব্যথার ক্ষেত্রে বর্তমানে কি কি আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে? ধন্যবাদ। আসলে চিকিৎসাটা নির্ভর করে যে কী কারণে তার ব্যথাটা হলো। যেমন মনে করেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, ফ্র্যাকচার হয়ে গেল, তাহলে তার হয়তো প্লাস্টার করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় সার্জিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে এটা ঠিক করতে হয়। আবার যদি দেখা যায় যে না, অস্টিওআর্থ্রাইটিস, যেটা কিছুক্ষণ আগে আমরা আলাপ করলাম, সেটা যেহেতু ডিজেনারেটিভ প্রসেস, এখানে তার ডিজিজটাকে আমরা 3টে ভাগে ভাগ করি: প্রাথমিক, মধ্যম এবং খুব সিভিয়ার। প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে যদি থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে কিছু সাপ্লিমেন্টের প্রয়োজন, যেটা জয়েন্টের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইডগুলো বাড়ায়। সাথে সাথে ফিজিওথেরাপি, এক্সারসাইজের মাধ্যমে তার জয়েন্টটাকে আমরা আবার মুভেবল করতে পারি। সেকেন্ডারি স্টেজে যদি চলে যায়, অনেক সময় দেখা যায় সেখানে আপনার ফ্লুইড পরিমাণটা খুব কমে গেছে, সেক্ষেত্রে অনেক সময় ইনফিল্টারেশনের প্রয়োজন পড়ে। অনেক সময় কিছু সাইনোভিয়াল ফ্লুইড বাড়ানোর জন্য কিছু সাপ্লিমেন্টারি ইনজেকশন আছে। অনেক সময় পিআরপি নামে এখন একটা ট্রিটমেন্ট পদ্ধতি আছে, যেটা আমরা প্লাজমাটাকে, প্লাটিলেট রিচ প্লাজমাটাকে ওখানে দিয়ে দেওয়া হয়। এছাড়া দেখা যায় যে কিছু লেজার থেরাপি বা এই ধরনের কিছু আধুনিক চিকিৎসা সারা বিশ্বেই রয়েছে, পাশাপাশি বাংলাদেশেও আছে। এরপরে দেখা যায় যে খুব সিভিয়ার স্টেজে চলে গেছে, যখন কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেইলিওর, যে ওষুধও খেয়েছে, ফিজিওথেরাপি নিয়েছে, ইনজেকশন নিয়েছে, বা পিআরপি করেছে, তারপরে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বা আমরা বলি অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস, সেক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হয়। এবং সেটারও বেশ কিছু ভালো ট্রিটমেন্ট আছে, যেমন এখন নি রিপ্লেসমেন্ট সার্জারি আছে, এবং এই ট্রিটমেন্টটা আসলে এখন বাংলাদেশে খুব অ্যাভেলেবল, বাট এটা খুব যখনই করতে হবে একটু ভালো বিশেষজ্ঞ মানে সার্জনের কাছে এই চিকিৎসাটা করা উচিত। এবং এই ট্রিটমেন্টের আগে পরে রিহ্যাবিলিটেশন বলে একটা আমরা চিকিৎসা সেবা বলি, যেটা তাকে আবার পুনর্বাসন করা, সেই জায়গাটায় অনেক সময় অনেকে অবহেলা করেন, যার ফলে
খুব ভালো সার্জারি হলো কিন্তু সে আর হাঁটতে পারছে না। তো এই ক্ষেত্রে আমরা বলি যে চিকিৎসক এবং রোগী উভয়কে সচেতন হওয়া দরকার এবং ফিজিওথেরাপি চিকিৎসাটার এখানে একটা বিরাট রোল রয়েছে। সেটা যদি সঠিকভাবে নেয় তাহলে রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। স্যার, যেহেতু ফিজিওথেরাপির কথা আপনি বলছিলেন, তাহলে আরেকটু জানতে চাই যে এই ফিজিওথেরাপি হাঁটু ব্যথা কমাতে এবং হাঁটুর কার্যক্ষমতা বাড়াতে কিভাবে কাজ করে? অনেক ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি এখানে খুবই ভাইটাল একটা রোল প্লে করে, কারণ আপনি জানেন যে ব্যথানাশক ওষুধ দীর্ঘমেয়াদী খাওয়া যায় না। আমরা যে কোনো ব্যথার ক্ষেত্রে দেখা যায় সাময়িকভাবে ব্যথানাশক ওষুধ প্রেসক্রাইব করলেও দীর্ঘমেয়াদী খেলে এটা লিভার, কিডনি এটার উপর একটা গুরুত্বপূর্ণ বা ক্ষতিকর প্রভাব ফেলে। সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা কয়েকটা জিনিস করি, যে তার যে জয়েন্টের যে ইরোশন হচ্ছে সেটাকে কমানোর জন্য আমরা ইলেকট্রোথেরাপিতে এক ধরনের আমাদের মডালিটিস আছে, সেটার মাধ্যমে তার এই ইরোশনটাকে কমিয়ে নিয়ে আসি। সাথে সাথে তার যে সারাউন্ডিং যে মাংসপেশি লিগামেন্টগুলোকে শক্তিশালী করা, শক্তি বৃদ্ধি করা, সেক্ষেত্রে ফিজিওথেরাপিতে আমাদের থেরাপিউটিক কিছু এক্সারসাইজ ইউজ করা হয় যেটা জয়েন্টে স্টেবিলিটি দেয় এবং জয়েন্টের মুভমেন্টটাকে ফ্যাসিলিটেট করে। এছাড়া আমরা যেটা করি যে জয়েন্টের যে ফ্লুইডগুলো, আমাদের সাইনোভিয়াল ফ্লুইডগুলো কমে যায় সেটা বাড়ানোর জন্য এই ধরনের সাপ্লিমেন্ট আমরা অনেক সময় সাজেস্ট করি, যেটা খেলে ফ্লুইডগুলো গ্র্যাজুয়ালি বাড়ে। তো এই তিনটা জিনিস সমন্বয়ে যদি একজন রোগী তার ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নেয় তাহলে সে অনেকাংশে সুস্থ হয়ে যেতে পারে। এবং সাথে সাথে আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, যে তার অতিরিক্ত ওজন যদি থাকে সেই ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, দৈনিক পরিশ্রম হাঁটাহাঁটি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা, সাথে সাথে কিছু কোয়াড্রিসেপস বা হ্যামস্ট্রিংয়ের কিছু এক্সারসাইজের কথা আমরা বলি, যেটা হাঁটুর চারিদিকে যে মাংসপেশি এবং লিগামেন্ট রয়েছে সেই লিগামেন্টগুলো যেন শক্তিশালী থাকে। সেক্ষেত্রে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা তাদেরকে ট্রেন আপ করি। স্যার, হাঁটু ব্যথা নিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানছিলাম। আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। নিশ্চয়। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো খুব শিগগির, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন হাঁটু ব্যথা সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, বিরতির পর আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি স্যার, বিরতিতে যাবার আগে আমরা ফিজিওথেরাপি সম্পর্কে জানছিলাম। স্যার, এখন একটু জানতে চাইব যে হাঁটু ব্যথার চিকিৎসায় আমাদের কিন্তু ইনজেকশন থেরাপি বা পিআরপি দেওয়ার কথা কিন্তু বলা হয়, যেটা আপনিও বলছিলেন স্যার। এই চিকিৎসা পদ্ধতিগুলো আসলে কতটা কার্যকর? হ্যাঁ, আসলে আমরা প্রত্যেকটা রোগেরই চিকিৎসাটা ধাপে ধাপে করা হয়, যেমন তার সিভিয়ারিটি বা তার সমস্যা কতটুকু সেটার উপর ডিপেন্ড করে। যেমন স্টেজ 1-এ যদি আমরা বলি, আর্লি স্টেজে, তখন হয়তো কিছু ওষুধ, সাপ্লিমেন্ট, এক্সারসাইজ এগুলোতেই সমস্যাটার সমাধান হয়ে যায়। এরপরে সেকেন্ড স্টেজে দেখা যায় যে তার ফ্লুইডটা এত বেশি কমে গেছে যে তার মুভমেন্ট করতে কষ্ট হচ্ছে, তার হাড়ে ঘর্ষণটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে মুভমেন্টটাকে ফ্যাসিলিটেট করার জন্য এই ধরনের ইনজেকশনের প্রয়োজন হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু স্টেরয়েড জাতীয় ইনজেকশনের ব্যবহার করা হয়, সেটা খুব সাময়িক কিছু টেম্পোরারি রেজাল্ট দেয়, বাট ওইটা দীর্ঘমেয়াদী অনেক সময় ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আমরা কিছু সাইনোভিয়াল ফ্লুইড বাড়ানোর কিছু ইনজেকশন আছে, যেগুলো হাইলোরনিক অ্যাসিড বা এই টাইপের কিছু ইনজেকশন, যেটা আপনার জয়েন্টের ফ্লুইডটা বাড়ায় এবং দীর্ঘমেয়াদী রোগীকে ভালো রাখে। এছাড়া পিআরপি যেটা আপনি বললেন যে প্লাটিলেটিস প্লাজমা, এটা খুব ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট পদ্ধতি, বাট এটা ক্ষেত্র বিশেষে ভ্যারি করে। কিছু কিছু রোগী আমরা পাই তারা খুব ভালো ফিডব্যাক নিয়ে আসে, আবার অনেকে হয়তো খুব বেশি ভালো রেজাল্ট আসে না। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তবে এটা খুব ভালো একটা ট্রিটমেন্ট, যে আমাদের শরীরের যে রক্ত সেখান থেকে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যার যার শরীর, সেখান থেকেই আমরা প্লাজমাটা নিয়ে তার জয়েন্টের ভিতরে পুশ করে দেওয়া হয়। এবং আরেকটা যেটা, যে এর সাথে সাথে অনেক সময় দেখা যায় যে কিছু সাপ্লিমেন্ট, যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন, এমএসএম, হাইলোরনিক অ্যাসিড, এই ধরনের কিছু উপাদান রয়েছে যেটা আমাদের জয়েন্টের হেলথগুলোকে সুস্থ রাখে। সেই সাপ্লিমেন্টগুলো গ্রহণ করা এবং ওভারঅল এটার সাথে সাথে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ, এই দুইটা জিনিস সমন্বিতভাবে করে তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। স্যার, আবার কিছু ক্ষেত্রে হাঁটু প্রতিস্থাপন অপারেশনের কথাও কিন্তু উঠে আসে। কোন পরিস্থিতিতে আসলে এই অপারেশনটার প্রয়োজন হয়?
ধন্যবাদ। আমরা আলোচনার মধ্যে এক সময় বলেছি যে আমরা ট্রিটমেন্টটাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি, প্রাথমিক, মধ্যম এবং খুব সিভিয়ার। এখন যদি দেখা যায় যে খুব অ্যাডভান্স স্টেজে অস্টিওআর্থ্রাইটিস আছে বা তার হাড়ের ইরোশন এত বেশি যে সেখানে হয়তো নর্মাল ট্রিটমেন্ট প্রসিডিওরগুলো খুব বেশি কাজে লাগছে না, এবং সাথে সাথে কনজারভেটিভ ট্রিটমেন্ট যেগুলো আমরা নিয়েছি অলরেডি, যে ওষুধ খেয়েছি, ফিজিওথেরাপি নিয়েছি, ইনজেকশন নিয়েছি, তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না, তখন নিশ্চয়ই চিকিৎসক অন্য অল্টারনেটিভের কথা চিন্তা করে এবং এই সার্জারিগুলো করা হয়। সেটাকে বলা হয় যে নি রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন সার্জারি। এবং এটাও কিন্তু খুব ভালো একটা চিকিৎসা পদ্ধতি, যেটা মানে একটা সময় মানুষ পঙ্গুত্ব বরণ করতো যখন এটা থেকে আর পরিত্রাণের উপায় ছিল না, কিন্তু এখন কিন্তু এটা খুব বাংলাদেশেও অ্যাভেলেবেল চিকিৎসা রয়েছে, যারা এই হিপ নি রিপ্লেসমেন্ট সার্জারি করে। এই ধরনের চিকিৎসকরা রেগুলারই এই কাজগুলো করেন এবং এটার দুইটা ভালো আউটকাম যদি দেখি আমরা, সেটা হলো যে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে, ব্যথা থাকে না, সাথে তার যে জয়েন্টের যে মুভমেন্ট বা স্বাভাবিক মুভমেন্ট, এটা নিয়ে মানুষের মধ্যে অনেক সময় ভীতি থাকে যে হয়তো অপারেশন করলে আর নিচে বসতে পারবে না বা নামাজের মতো বসতে পারবে না। এই ধরনের যে ভীতিটা, সেটা আসলে অনেকটাই মানে আমরা যদি বলি যে সঠিকভাবে ট্রিটমেন্টটা নেয়, অপারেশনটা ভালো হয় এবং সাথে তার রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি সেবাটা সঠিকভাবে পায়, তাহলে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এবং এই পোস্ট অপারেটিভ যে রিহ্যাবিলিটেশনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটাই আমরা অনেক সময় কিছু অবহেলা বা ইগনোরেন্স দেখি, যেমন চিকিৎসক হয়তো বলেছে কিন্তু রোগীরা মনে করে যে এটা অত হয়তো গুরুত্বপূর্ণ না, অনেক কস্ট ইফেক্টিভ একটা অপারেশন করলো, যে কস্টলি ট্রিটমেন্ট, কিন্তু তার পরবর্তী যে রিহ্যাবিলিটেশন সেটা সঠিকভাবে নিল না, তাহলে অনেক সময় রোগীরা তার স্বাভাবিক যে ফাংশনটা সেটা ফিরে পায় না। এক্ষেত্রে আমি বলবো যে এই সার্জারিগুলো খুবই ইফেক্টিভ একটা সার্জারি পদ্ধতি, এবং একটা সময় যে এটা নিয়ে অনেক ভীতি ছিল, সেটা এখন সেই ভীতির বিষয় নেই, কিন্তু একটা সমন্বিত চিকিৎসা, যেটা অপারেশনের পরবর্তী যে পোস্ট রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট পোস্ট অপারেটিভ, সেটা সঠিকভাবে নিতে হবে। স্যার, হাঁটু প্রতিস্থাপন অপারেশন সম্পর্কে জানাচ্ছিলেন। স্যার, তাহলে আরেকটু জানতে চাইবো যে অপারেশনের পর এই রোগীর সুস্থ হয়ে ওঠাটাও তো গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে এই ফিজিওথেরাপির ভূমিকা, এই অপারেশনের পর ফিজিওথেরাপির ভূমিকা এই পুনর্বাসন ক্ষেত্রে আসলে কতটা গুরুত্বপূর্ণ? এটা খুবই মেজর একটা রোল প্লে করে, কারণ আমরা খুব সুন্দর অপারেশন করলাম, সার্জারি সাকসেসফুল হলো, কিন্তু পেশেন্ট হাঁটতে পারছে না, তাহলে তো আসলে লাভ নেই। এখন পেশেন্টকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, তার স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই ক্ষেত্রে এই পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপিটা খুবই ভাইটাল রোল প্লে করে। এক্ষেত্রে আমরা রোগী ভেদে তার মাসেল পাওয়ারগুলোকে আবার বিল্ড আপ করা, তার জয়েন্টের রেঞ্জ অফ মোশন যেটা আবার ফিরিয়ে নিয়ে আসা, এবং পেশেন্টকে গেইট ট্রেনিং বলি আমরা, তাকে স্বাভাবিকভাবে যে হাঁটার প্যাটার্ন সেটাকে ঠিক করা, এবং তার নর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, যে একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ যেগুলো করে, সিঁড়িতে ওঠানামা করা, তারপর নামাজের মতো বসা, টয়লেটে বসা, সিঁড়িতে, এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে আবার মানে তাকে আবার অভ্যস্ত করে তোলা, সেই টোটাল কাজটাকেই আমরা পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশনে করে থাকি। এবং সেটা যদি প্রপারলি করা যায়, তো মেজরিটি পেশেন্ট আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। স্যার, অনেক দর্শকই জানতে চান যে হাঁটু ব্যথা কমাতে বাসায় বসে তারা সহজভাবে কি ব্যায়াম আসলে করতে পারে, এমন কোনো ব্যায়াম আসলে আছে কিনা যেটাতে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া বা চিকিৎসকের কাছে যাওয়া ছাড়াই বাসায় বসে আসলে করতে পারে? হ্যাঁ, অবশ্যই আমরা করতে এটা উৎসাহিত করি, যে আসলে এক্সারসাইজ তো খুব গুরুত্বপূর্ণ, এবং মাংসপেশি যে লিগামেন্ট এবং যে হাড়ের যে বোনসের যে হেলথ, এটা সুস্থ রাখার জন্য এক্সারসাইজের বিকল্প নেই। এক্সারসাইজের মাধ্যমে আমাদের ব্লাড সার্কুলেশনগুলো ভালো থাকে, নিউট্রিশন পৌঁছে। তো এক্ষেত্রে আমরা আসলে ক্ষেত্র বিশেষে এক্সারসাইজের ভিন্নতা থাকে। আমরা ইন জেনারেলি যদি বলি, একটা সুস্থ স্বাভাবিক মানুষ যেটা হাঁটু ব্যথা প্রিভেনশনে আমরা এই এক্সারসাইজটা করতে বলি, সেটা হলো কোয়াড্রিসেপস স্ট্রেনথেনিং এক্সারসাইজ আমরা বলি, যেটা যেমন মানে একজন পা ঝুলিয়ে বসবে, বসে পাটা টান টান করে সোজা করবে, করে 10 সেকেন্ড ধরে রেখে দেন রিল্যাক্স, ছেড়ে দিল। এই যে গ্র্যাভিটির এগেনস্টে সে 10 সেকেন্ড ধরে রাখলো, এইটা তার মাসেল পাওয়ার বাড়াতে সাহায্য করবে। এটা 10 থেকে 15টা রিপিটেশন দিনে 2 থেকে 3 বার করতে পারে। একটা সুস্থ স্বাভাবিক মানুষও করতে পারে, এবং তার অল্প অল্প ব্যথা এ ধরনের রোগীরাও করতে পারে। এবং এটার সাথে সাথে আমরা বলি যে গ্র্যাজুয়ালি তার মাসেল পাওয়ারটা বাড়ানোর জন্য এক ধরনের ওয়েট ক্যারি করা, যে ওয়েট স্যান্ডব্যাগ হতে পারে বা ওজন দিয়ে এই সেম এক্সারসাইজটাই সে রিপিটেডলি করবে। এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে, বা একটু সামান্য ব্যথা তারা করতে পারে, সাথে একটু হালকা গরম শ্যাক ইউজ করতে পারে। কিন্তু এটা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও সমস্যাটা যাচ্ছে না, তখন অবশ্যই চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে এবং তার পরামর্শ নিয়ে তার জন্য হয়তো আলাদা ভিন্ন এক্সারসাইজ বা ভিন্ন ট্রিটমেন্ট থাকতে পারে।
স্যার, আলোচনার একটা পর্যায়ে আপনি বলছিলেন যে ওজন যদি বেড়ে যায় সেক্ষেত্রে হাঁটুর ব্যথা সমস্যা আসলে বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা ওজন কমানোর পরামর্শ দিয়ে থাকেন। তো স্যার, এই ক্ষেত্রে এটা যদি সত্যি হয়ে থাকে যে আমরা আসলে ওজন কমিয়ে রাখবো, এই ওজন কমিয়ে রাখা বা ওজন যেন না বাড়ে বা হাঁটু যেন সুস্থ রাখতে পারি, এজন্য জীবনযাপনে আসলে কি ধরনের পরিবর্তন আনা উচিত? ধন্যবাদ। আসলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন বলে থাকি আমরা, যে তার জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন আনা দরকার। যেমন এখন বর্তমান সময়ে আমরা আসলে দীর্ঘক্ষণ বসে কাজ করি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, অনেকে আবার মানে সিডেন্টারি লাইফ লিড করি। সিডেন্টারি বলতে দেখেন তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিই নেই। তো যে কারণে আমাদের কিন্তু ওবেসিটিটা গ্রো করছে বা বেড়ে যাচ্ছে। এবং আমাদের খাদ্য অভ্যাস, দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এই জীবনযাত্রা প্রণালীর সাথে খাদ্য অভ্যাসটা। এখন আমরা যে খাদ্য খাবার খাচ্ছি এটা বেশিরভাগই আমরা খাচ্ছি যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বিভিন্ন খাবার যেটার মধ্যে নিউট্রিশনাল ভ্যালু অত নেই, কিন্তু আমাদের মুখরোচক খাবার, এবং যেটার ফলে আমাদের একদিকে খাবার খাচ্ছি এগুলোর সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই বা হাঁটাচলা নেই, এক্সারসাইজ নেই, যার ফলে ওজনগুলো খুব দ্রুত বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এই দুইটা জিনিসে পরিবর্তন আনতে হবে, যে হাঁটাচলা নাই তাকে হাঁটাচলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং খাবারের মধ্যে যে আমরা খাবারগুলোর কথা বললাম তৈলাক্ত খাবার বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা এই খাবারগুলোকে অ্যাভয়েড করা, সাথে কিছু নিউট্রিশনাল ভ্যালু অ্যাড করা এই ধরনের খাবারগুলো খাদ্য তালিকায় রাখা। যেমন আমরা বলি ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, যেমন ছোটো মাছ কাটা সহ খাবেন, ডিমের সাদা অংশ, হলুদ ফলমূল, শাকসবজি, নাট, এগুলো আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অন্যতম সোর্স। এবং সাথে সূর্যের আলোর উপস্থিতিতে বসা। আমরা বর্তমান যে নগরায়নের ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেশিরভাগই সূর্যের আলোর অনুপস্থিতিতে থাকি, যার ফলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির যে তারতম্য আমাদের শরীরে হচ্ছে, যে ভিটামিন ডিটা অ্যাবজর্ব হচ্ছে না শরীরে, মানে কম থাকছে, যার ফলে আমাদের ক্যালসিয়ামটা অ্যাবজর্ব না হয়ে এটা আমাদের স্টুল বা ইউরিনের মাধ্যমে পাস করে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা বলি যে সপ্তাহে অন্তত 3 দিন আমরা সূর্যের আলোর উপস্থিতিতে আধা ঘন্টা যদি থাকি, এবং সেটা নতুন গবেষণায় বলছে সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে যে কোনো আধা ঘন্টা। তো এই টাইমটায় যদি আমরা রোদে একটু থাকি তাহলে সানলাইটের মাধ্যমে আমাদের ক্যালসিয়াম মানে ভিটামিন ডিটা অ্যাবজর্ব হবে এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা বাড়বে। তো এই কয়েকটা জিনিস যদি মেনে চলা যায় তাহলে অনেকাংশে ওজনও যেমন কমবে, তার হাঁটু বা তার নি জয়েন্টের পেইনটাও কম থাকবে। স্যার, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একদম বিদায় নেবার আগে শেষ প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইব যে হাঁটু ব্যথা প্রতিরোধে সাধারণ মানুষের জন্য আপনার বিশেষ পরামর্শ কি থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে হাঁটু ব্যথা নেই এরকম সিনিয়র সিটিজেনের সংখ্যা খুব কম, যেটা আপনি শুরুতে বলেছেন। তো এই সিনিয়র ব্যক্তিগুলো যেমন নামাজে অনেক সময় চেয়ারে বসে নামাজ পড়ে, বা অনেকে মনে করেন যে সিঁড়িতে ওঠানামা করতে পারে না, কিন্তু একটা ভুল ধারণা মানুষের মধ্যে আছে যেটা যে হাঁটু ব্যথা হলে হয়তো আর সে নিচে বসতে পারবে না। এই জায়গাটায় আমরা একটু কারেকশন করে দিতে চাই। আমরা বলি যে একটা সাময়িক সময়ের জন্য যে তার তীব্র ব্যথা আছে এবং ব্যথা চলাকালীন বা ব্যথা থাকাকালীন বা চিকিৎসা চলাকালীন সে হয়তো নিচে বসবে না বা নামাজের মতো বসবে না বা টয়লেটে হাইকোমোড ইউজ করবে। যখন তার ব্যথাটা সাবসাইড করবে বা সুস্থ হয়ে যাবে, সে কিন্তু আবার স্বাভাবিক জীবনে মতো করে সব কিছুই করবে। অন্যথায় আমরা একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি নিচে না বসি, বেন্ডিং না করি, তাহলে জয়েন্টের চারিদিকে যে মাংসপেশি লিগামেন্টগুলো হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, একটা সময় চাইলেও আমরা নিচে বসতে পারি না, তখন তার একটা ডিসএবিলিটি গ্রো করে। তো এই জায়গাটায় সচেতন হব, এবং অবশ্যই যে কোনো ব্যথাকে অবহেলা নয়। আমরা বলি যে ব্যথা নিয়ে যদি কয়েকদিনের সাফারিংস থাকে, দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিব। স্যার, হাঁটু ব্যথা নিয়ে এত গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা থেকে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে ও বুঝতে পেরেছেন, এবং অবশ্যই তারা হাঁটু ব্যথা সম্পর্কে আরও বেশি সচেতন হবেন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।